গট গট পায়ে গাড়িতে গিয়ে বসে শুভ্রা। অদিতি ও শুভ্রার পাশে গিয়ে ধপাস করে বসে পড়ে। বিরক্তিতে কপাল কুঁচকিয়ে ফেলে শুভ্রা। আরে রাগ করছিস কেন? তুই তো আমার ডাক শুনছিলি না, তাই ছাকা দিয়েছি। রাগ করিস না শুভ্রা, আজকে না তোর। কথাটা বের হওয়ার আগেই নিজের জিভ কামড়ে ধরে অদিতি। এমন প্রতিক্রিয়া করছে যেন এক্ষুনি কোনো বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল ও। শুভ্রা সন্দেহভাজন দৃষ্টিতে তাকায় অদিতির দিকে। আরে তেমন কিছু না। আমতা আমতা করছে অদিতি। শুভ্রা বেশ ভালোই বুঝতে পারছে অদিতি কিছু লুকাচ্ছে তার থেকে। এমনকি আজকে রাইমাকে দেখেও তার এমনটাই মনে হয়েছে। শুভ্রা যাওয়ার পথে তাকিয়ে আছে মাহির। তার ঠোঁটের কোণায় খেলা করছে অদ্ভুত হাসি। শুভ্রার থাপ্পড় দেওয়া জায়গায় আলতো করে হাত বোলায় সে। হঠাৎ হাতে থাকা ফোনে কিছু একটা দেখে ঠোঁটের কোণে থাকা হাসি আরো বেশি প্রসারিত হয়। ফোন পকেটে রেখে গাড়ির চাবি হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে গাড়ির কাছে চলে যায় সে। সাথে নিচু চড়ে গানও চালিয়ে যাচ্ছে। ভার্সিটির ছেলে মেয়েরা অবাক হয়ে দেখছে মাহিদকে। এই ছেলের সাথে কেউ উঁচু কণ্ঠে কথা বলে তার অবস্থা খারাপ করে ছাড়ে। সেই ছেলেকে আজকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, তবুও কত সুন্দর স্বাভাবিকভাবে চলছে সে, যেন কিছুই হয়নি। গাড়ির কাছে এসে হাসপাতালে ফোন করে মাহিদ। সামিরদের ভর্তি করানো হয়েছে কাছেই একটা হাসপাতালে। ভালো মন্দ জিজ্ঞেস করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। কিছু সময় পর আবার হাসপাতালে যেতে হবে তাকে। একটা খুনের কেসের ফাইল ঘাটাঘাটি করছে ফারহাদ। সে পেশায় একজন সিআইডি অফিসার। স্যার, আপনি প্রায় সময় এই বন্ধ হয়ে থাকা কেসটা নিয়ে কাজ করেন, কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত পেলেন না। ফারহাদ কোনো জবাব দেয় না রোহিতের কথায়। সে এক মনে কাজ করে যাচ্ছে। হতাশ হয় রোহিত। এর আগেও যতবার এই বিষয়ে জিজ্ঞেস করেছে ততবারই ওপর পাশ থেকে কোনো জবাব পায়নি। হঠাৎ ফারহাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠোঁটে ভেসে ওঠে বিজয়ের হাসির রেখা। রোহিতের দিকে একটা কাগজ এগিয়ে দেয় ফারহাদ। রোহিত কাগজটা ভালোভাবে দেখে। তার মুখেও স্পষ্ট হাসি ফুটে উঠেছে। সে তাকায় ফারহাদের দিকে। তার স্যারের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফল পেতে চলেছে। কি করতে হবে জানোই তো? জি স্যার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার, আমি ঠিক কতটা আনন্দিত। এখনই আনন্দ করার কিছু হয়নি রোহিত। যেদিন সব কিছুর গোড়ায় পৌঁছাতে পারবো সেদিনই হবে আসল আনন্দ। এখন তো সবেমাত্র সামান্য কিছু পেয়েছি। আপনার বিশ্বাস আজকে আপনাকে এতদূর নিয়ে এলো স্যার। ফ্যাকাশে হাসে ফারহাদ। তার ভিতরে কি চলছে সে বাইরে কাউকে প্রকাশ করতে পারবে না, কিন্তু মুখে হাসি ধরেই রেখেছে সে। আচ্ছা যাই হোক, এখন আমাকে যেতে হবে। আজকে স্পেশাল একটা দিন। রোহিতকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ফারহাদ। আগেই সে ছুটি নিয়ে নিয়েছে। তার যেমন আজকে খুশি খুশি লাগছে, তেমন অপ্রিয় কিছু সত্যির মুখোমুখি হতে হচ্ছে তাকে। ফোনের দিকে তাকিয়ে হাসে শুভ্রা। সেই হাসি মুগ্ধতা ছড়াতে পারল না। সেই হাসিতে নেই কোনো আনন্দের ছিটে ফোঁটা, আছে শুধু এক রাশ বেদনা। পাশে বসে থাকা অদিতি লক্ষ্য করছে শুভ্রার গতিবিধি। হঠাৎ জড়িয়ে ধরে সে শুভ্রাকে। শুভ্রা মোটেও এতে অবাক হয় না, এমনকি ফোনের দিক থেকে নজরও সরায় না। শোন না। অদিতির আহ্লাদি কণ্ঠে এবার তাকায় শুভ্রা। কপাল কুঁচকে যায় তার। কি? চল আজকে তোদের বাসায় যাব। আমার বাসায় মা বাবা নেই, ওনারা পিসির কাছে গেছে, দাদাভাই হয়তো কোথাও গেছে। দেখলি না ভার্সিটিতে আসলো। এখন আমি একা কি করে থাকবো? তার চেয়ে ভালো তোর বাসায় যাই, ওখান থেকে দাদাভাইকে ডাকবো, দাদাভাই এসে নিয়ে যাবে। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অদিতি বিশ্বজয়ের একটা হাসি দেয়। সে জানতো শুভ্রা বারণ করবে না, কিন্তু যদি প্রশ্ন করে এটা ভেবেই এত সময় চুপচাপ বসেছিল। কাউকে মেসেজে কিছু জানিয়ে আবারও চুপচাপ বসে পড়ে অদিতি। আজকে সে মোটেও বেশি কথা বলবে না। এমনিতেই তার মুখ পাতলা, কখন কি বলে দেয়। সেটা যদি হয় সিক্রেট কথা, তো গড় গড় করে সব প্রচার করে ফেলে সে। ফোনের স্ক্রিনে হঠাৎ ছোট ভাইয়া নামটা ভেসে উঠতে দেখে অবাক হয় শুভ্রা। এই সময় তাকে কেন কল করেছে? রিসিভ করতেই ওপাশ থেকে ফাহিমের ব্যস্ত কণ্ঠ শুনতে পায় শুভ্রা। বনি, কোথায় তুই? আমি তো গাড়িতে বাসায় আসছি। ও আচ্ছা, আয়। শুভ্রা আরো কিছু বলার আগেই কল কেটে যায়। বিরক্ত শুভ্রা। আজকে সকলের কি হয়েছে কে জানে, অদ্ভুত আচরণ করছে সবাই। খান বাড়িতে গাড়ি এসে থামতেই নেমে পড়ে শুভ্রা আর অদিতি। ড্রাইভার চলে যায় গাড়ি নির্দিষ্ট স্থানে রাখতে।
বাইরে দাঁড়ানো দুটো গাড়ি নজরে আসে শুভ্রার। এগুলো তো খান বাড়ির গাড়ি নয়। তাহলে কি কোনো অতিথি এসেছে বাড়িতে? ভাবতে ভাবতেই এগিয়ে যেতে শুরু করে শুভ্রা, কিন্তু হঠাৎ থেমে যায়। শুভ্রা থেমে যাওয়ায় অদিতিও থেমে যায়। শুভ্রা ভালোভাবে দেখে গাড়ি দুটোকে। এর মধ্যে একটা গাড়ি তার অতি পরিচিত। মনে করার চেষ্টা করছে গাড়িটা কার। হ্যাঁ, এই গাড়িটা তো তার মন্ত্রী মশাইয়ের। কিন্তু এখানে কি করছে? কারো কিছু ভাবার আগেই বাড়ির ভিতর থেকে ফাহিম বের হয়। শুভ্রার কাছে এসে দাঁড়ায় সে। বনি, বাইরে এভাবে দাঁড়িয়েছিস কেন? চল ভেতরে। ভাইয়া, মন্ত্রীমশাইয়ের গাড়ি এখানে কি করছে? আরে আমি নিয়ে এসেছি, বাসায় আসার দরকার ছিল, তাই ভাইয়ের গাড়িটা সামনে ছিল, নিয়ে এসেছি। এখন চল তো। আরে দাঁড়াও, আরেকটা গাড়ি কার? এত প্রশ্ন করিস কেন বনি? চল তো। শুভ্রাকে কোনো কিছু বলার সুযোগ দেয় না ফাহিম। ভিতরের দিকে যেতে শুরু করে। শুভ্রা আর কি করবে? অগত্যা সেও অদিতিকে নিয়ে যেতে শুরু করে। দরজার ঠিক সামনে আসতেই চেনা পরিচিত একটা গন্ধ নাকে আসে শুভ্রার। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয় সে। তার কি আজকাল নাকে কোনো সমস্যা হয়েছে নাকি? এই গন্ধ এখানে পাওয়া তো অসম্ভব। আর কোনো কিছুতে পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে শুভ্রা। মুখটা আপনা আপনি হা হয়ে যায়। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার মতো চেয়ে আছে সে। না, এটা তো কোনোভাবেই সত্যি হতে পারে না। চোখ বন্ধ করে ফেলে শুভ্রা। কয়েক সেকেন্ড পর উচ্চস্বরে হাসির শব্দ কানে আসতেই চোখ খুলে তাকায় সে। না, কোনো তো পরিবর্তন দেখা গেল না তার চোখের সামনের দৃশ্যে। তার মানে সত্যি সবটা? চিৎকার করতে নাই শুভ্রা। অদিতি তাড়াতাড়ি করে হাত দিয়ে শুভ্রার মুখ চেপে ধরে। ছাদে দাঁড়িয়ে আছে শুভ্রা। অপ্রত্যাশিত কিছু পাওয়ায় থমকে গেছে সে। না, অপ্রত্যাশিত নয় তো। সে তো এটারই প্রত্যাশা করেছিল। শরীরে তার লাল রঙা শাড়ি জড়ানো, শরীরে নানান গহনা শোভা পাচ্ছে। হাঁটু সমান চুলগুলো বাতাসে তালে তাল মিলিয়ে উঠছে, সাথে শাড়ির আঁচলও যোগ দিয়েছে। অবাধ্য কিছু চুল মুখের উপর বারবার আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভাবান্তর নেই। সে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ধীরে ধীরে নিজের রং বদলাতে শুরু করেছে। হয়তো কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামবে। আচ্ছা, তার কি এখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত? অবশ্যই খুশি হওয়া উচিত। সে তো এটাই চেয়েছিল। তাহলে কেন তার কান্না পাচ্ছে? এটা কি সুখের কান্না? মিশ্র অনুভূতি হচ্ছে তার ভিতরে। বাবা মাকে বড্ড বেশি করে কাছে পেতে মন চাইছে। আরহাম মনোযোগ সহকারে দেখছে শুভ্রাকে। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছে। এই চাহনিতে কোনো অধিকারহীনতা নেই, নেই কোনো অবৈধতা। সম্পূর্ণ হালাল তার জন্য। শুভ্রাকে এখন তার কাছে বড্ড বেশি স্নিগ্ধ লাগছে। একরাশ মুগ্ধতা ভরা চোখে দেখছে লাল শাড়ি পরিহিতা তার একমাত্র অর্ধাঙ্গিনীকে। কিছু সময় আগেই সেই মেয়েটিকে নিজের সাথে হালাল সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা, এর আগে তো কখনো সে এভাবে কাউকে দেখেনি। তাহলে এখন কেন এই অসভ্য মেয়েটাকে নিখুঁতভাবে দেখছে? আগে কখনো বুকের বাঁ পাশে এত প্রশান্তি অনুভব করেনি সে। বেশ কিছুদিন ধরে সে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করছিল। তাহলে আজ কেন ব্যথার জায়গায় প্রশান্তি অনুভব করছে? নিজের করা প্রশ্নে নিজেই জবাব পেয়ে গেছে আরহাম। তার সামনে থাকা অসভ্য মেয়েটিই ছিল তার বুকের সেই ব্যথার কারণ। এখন এই মেয়েটি তার প্রশান্তির কারণ। শুভ্রার মুখ থেকে হাত সরিয়ে নেয় অদিতি। ড্রয়িং রুমে সকলে এখনো হাসছে তার অবস্থা দেখে। নীলিমা শিকদার এগিয়ে আসেন শুভ্রার দিকে। গরমে ঘামাত্মক শুভ্রার গালে হাত রাখেন তিনি। শুভ্রা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাসেন নীলিমা শিকদার। ওকে নিয়ে যাও। শুভ্রা কিছু বলার আগেই রূপন্তীরা ওকে নিয়ে যেতে শুরু করে নিচের রুমে। এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে আসা পর্যন্ত কেউ ওর সাথে একটা কথাও বলে না। বিছানার উপর বসায় শুভ্রাকে। রাইমা সাথে নিয়ে আসা ব্যাগ খোলে। ভিতর থেকে বের করে একটা লাল রঙের শাড়ি, মোটা দুটো হাতের বালা, কানের দুল, হালকা কাজ করা একটি গলার হার, সবগুলোই স্বর্ণের। সব জিনিসগুলো বিছানার উপর রেখে শুভ্রার হাতে শাড়ি ধরিয়ে দেয়। ঠেলে ঠুলে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেয় তাকে। বাইরে থেকে ওয়াশরুমের দরজা বন্ধ করে। তারপর তিনজনেই বেশ আয়েশের সাথে বসে বিছানার ওপর। একে অপরের মুখের দিকে তাকিয়ে
হো হো করে হেসে ওঠে। শাড়ি নিয়ে ওয়াশরুমের ভিতরে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে শুভ্রা। তাকে কি শাড়ি পরার জন্য ওয়াশরুমে পাঠানো হলো? কিন্তু কেন? আর মন্ত্রী মশাইরা বা তার বাসায় কি করছেন? জিজ্ঞাসা করার জন্য বাইরে বের হতে নেয় শুভ্রা, কিন্তু দরজা খুলছে না। দরজা যে বাইরে থেকে বন্ধ করা তা বুঝতে পারে। আগে শাড়ি পরে নে, তারপর দরজা খুলব। রাইমা দরজা খোল। কি শুরু করেছিস তোরা? শাড়ি কেন পরবো আমি? তাছাড়া বাইরে মন্ত্রীমশাইরা কি করছেন? সব প্রশ্নের উত্তর দিব, আগে শাড়ি পরে আয়। ভাবি তুমি অন্তত দরজাটা খোলো। শুভ্রা, রাইমা যা বলছে তাই করো, শাড়ি পরে বেরিয়ে এসো। ভাবি। কিন্তু বাইরে থেকে আর কোনো আওয়াজ পেল না শুভ্রা। বুঝতে পারলো ওদের কথা না শুনলে বাইরে বের হতে পারবে না। অগত্যা ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। পড়েছি, দরজা খোলো। শুভ্রার বলতে দেরি হলো, কিন্তু দরজা খুলতে দেরি হলো না। অদিতি ওকে টেনে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। রাইমা হাত দিয়ে আলতো করে শুভ্রার দুই গাল চেপে ধরে সাজাতে শুরু করলো। এমন ভাবে ধরেছে শুভ্রা কোনো কথাই বলতে পারছে না। শুভ্রা নড়াচড়া শুরু করলে রূপন্তী জোরে একটা ধমক দেয়, সাথে সাথেই শান্ত হয়ে যায় শুভ্রা। শুভ্রার মুখে তেমন কোনো প্রসাধনী লাগায় না রাইমা, প্রয়োজনই পড়েনি লাগানোর। রূপের দিক থেকে কোনোভাবেই খারাপ নয় শুভ্রা, বরঞ্চ তাদের সকলের থেকেও সুন্দর দেখতে। চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দেয়, ব্যাস এতটুকুতেই মারাত্মক দেখতে লাগছে শুভ্রাকে। অদিতি আর রূপন্তী গয়নাগুলো পরিয়ে দিতে শুরু করে। তোমরা এসব কি করছো বলবে আমাকে? চুপচাপ বসে থাকো, একটাও কথা নয়। কিছুক্ষণ পর এমনিতেও জানতে পারবে। কিন্তু চুপ করতে বললাম না তোমাকে? রূপন্তীর রাগী কথায় চুপ হয়ে যায় শুভ্রা। মনে মনে কয়েকটা মধুর বাণী শুনিয়ে দেয় রূপন্তীকে। শুভ্রার লম্বা চুলগুলো খোপা করে ফেলে রূপন্তী। আসবো? দরজার কাছে দাঁড়িয়ে আছে শুভ্রার চার ভাই। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা, কিছু লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। তোমরা আবার কবে থেকে আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলে? আসো আসো, দেখো না কি শুরু করে দিয়েছে আমার সাথে। চারজনই এসে দাঁড়ায় শুভ্রার পাশে। ফারহাদ শুভ্রার দুই গাল ধরে নিচের দিকে ঘোরায়। চোখে পানি চিকচিক করছে, কিন্তু ঠোঁটে হাসি বিরাজমান। এইভাবে কথা বলছো কেন তোমরা? তোমাদের কি কিছু হয়েছে? উত্তেজিত হয়ে বলে শুভ্রা। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে তার। হাসে ওরা চারজন। তারা কিভাবে বোঝাবে তাদের ভিতরের অবস্থা? তাদের এই ছোট্ট পরীটা আজকে অন্য কারোর ঘরের বউ হতে চলেছে। তাদের বুকের একাংশ যে ছিঁড়ে যাচ্ছে, তাকে বুঝতে পারছে না তাদের ছোট্ট বোনটি। বুঝবে বা কিভাবে? সে তো জানেই না তার সাথে কি হচ্ছে। রোজিনা খানের কথায় ধ্যান ভাঙে তাদের। শুভ্রার এক হাত রিমন ধরে আর এক হাত রাহাত ধরে নিয়ে যেতে শুরু করে তাকে বাইরের দিকে। পেছনে বাকিরা হাসছে। রাইমা ফাহিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ফাহিম কিছুই বলে না, তার মনে যে ঝড় বইছে। শুভ্রা শুধু সব কিছু দেখছে, কিন্তু কিছুই বলছে না। তার মাথায় এখন একটাই চিন্তা, তার ভাইদের চোখে সে পানি দেখেছে। ড্রয়িং রুমে আরহামের পাশে বসানো হয় শুভ্রাকে। আরহাম কয়েক সেকেন্ড শুভ্রার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলে। কারো কথায় শুভ্রার ধ্যান ভাঙে। হতভম্বের মতো তাকায় সামনে থাকা লোকটির দিকে, আর একবার তাকায় তার পাশে বসা আরহামের দিকে। সে এতক্ষণ ভাবনায় এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি কখন তাকে এখানে এনে বসানো হয়েছে। এসবের মাঝেই আবারও একই কথা তার কানে বাড়ি খায়। বলো মা কবুল। আশেপাশে ভালো করে দেখে শুভ্রা, তার পরিবারের সকলেই এখানে আছে, এমনকি শিকদার পরিবারেরও। সকলের মধ্যেই আনন্দ দেখা যাচ্ছে। শুভ্রা প্রথমে ভাবলো হয়তো কল্পনা করছে সে এই সব কিছু। দিদি ভাই বলো, উনি কি বলতে বলছে? দাদুন। বলে দাও। একে একে সকলে বলতে শুরু করে শুভ্রাকে কবুল বলার জন্য। শুভ্রা সকলের কথা মনোযোগ সহকারে শোনে। এতক্ষণে শুভ্রা বুঝতে পারে তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে? বুকটা ধক করে ওঠে ওর। তবে কি মন্ত্রীমশাইকে হারিয়ে ফেললো? বুদ্ধিমতী শুভ্রা আর এটা মাথাতেই আসছে না যে তার পাশেই তার মন্ত্রীমশাই বসে আছে। আর তো কোনো ছেলে নেই এখানে। শুভ্রার আর এক পাশে বসে থাকা ইশতিয়াক খান বোধহয় বুঝলেন নাতনির অস্থিরতা।
হাসলেন তিনি নাতনির এমন বোকা ভাবনা চিন্তায়। শুভ্রার হাতের উপর হাত রাখলেন তিনি, কানের কাছে ফিসফিসিয়ে বললেন, দিদি ভাই, তোর ওই পাশে যে, তার সাথেই তোর বিয়ে? থমকে গেল শুভ্রা। তার ডান পাশে তো মন্ত্রী মশাই বসে আছে। তবে কি মন্ত্রী মশাইয়ের সাথেই তার বিয়ে? এত বড় সারপ্রাইজ সে মোটেও আশা করেনি। কি অদ্ভুত, এখন তার সুখ সুখ অনুভব হচ্ছে। কাজীর আর একবার বলতেই সে সকলের দিকে তাকায়। তারা হ্যাসূচক মাথা নাড়তেই ধীরে ধীরে কবুল বলে দেয়। কবুল কবুল কবুল। শুভ্রার ভাবনায় ছেদ ঘটে আরহামের ডাকে। বিয়ে তো সে আনন্দের সাথেই করেছে, কিন্তু এখন কেন এরকম মিশ্র অনুভূতি হচ্ছে তার সাথে? এই মেয়ে, কি সমস্যা? ওভাবে তাকিয়েছে কেন? কাট কাট গলায় বলল আরহাম। চোখ বড় বড় হয়ে যায় শুভ্রার। এটা তার মন্ত্রী মশাই? কি আশ্চর্য, মন্ত্রী মশাইয়ের মুখে শুভ্রার মতো কথা। বিয়ের পরপরই ছাদে চলে এসেছিল শুভ্রা, কেউ তাকে আসতে বাধা দেয়নি। ছাদে উঠতে উঠতেই তার চুলের খোপা খুলে যায়। সে আসার কিছুক্ষণ পরই আরহাম এসেছে, কিন্তু শুভ্রা আকাশের দিকে তাকাতে এতটাই মগ্ন ছিল যে আরহামের উপস্থিতি টের পায়নি। আরহাম শুভ্রার একদম কাছে চলে আসে, ছাদের রেলিংয়ের সাথে শুভ্রাকে লাগিয়ে দুপাশে দু হাত দিয়ে দাঁড়ায়। শুভ্রা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। দু হাতে খামচে ধরে তার মন্ত্রীমশাইয়ের পাঞ্জাবি। লজ্জায় তার ফর্সা মুখ মুহূর্তেই লাল হয়ে গেল, চোখ জোড়া বন্ধ, এতক্ষণে সকল ভাবনা চিন্তা গায়েব। আরহাম মুচকি হাসে শুভ্রার এমন অবস্থা দেখে। তার কাছে বেশ ভালোই লাগছে শুভ্রার এমন লজ্জা মাখা মুখ। আরও লজ্জা দিতে শুভ্রার কানের কাছে মুখ নিয়ে যায় সে, ফিসফিসিয়ে কিছু একটা বলে। কিন্তু এটা কি হলো? শুভ্রা লজ্জা পাওয়ার বদলে উল্টে রেগে গেল। দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহামকে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল শুভ্রা। আরহাম ঝরে হেসে ফেলল শুভ্রার এমন কাজে। শুভ্রা অবাক হলো। তার জানা মতে তার মন্ত্রী মশাই তো কখনো হাসেন না, কিন্তু এখন এভাবে হাসছেন। মুগ্ধ নয়নে দেখছে শুভ্রা। পুরুষ মানুষের হাসিও যে এতটা সুন্দর হয় তা তার মন্ত্রী মশাইয়ের হাসি না দেখলে হয়তো জানতেই পারতো না। হঠাৎ থেমে গেল আরহাম, চোয়াল শক্ত হয়ে এলো তার। চোখ জোড়া ধীরে ধীরে রক্তিম হতে শুরু করলো। আরহামের এমন পরিবর্তনের কারণ বুঝতে পারল না শুভ্রা। তার পেছনের দিকেই তাকিয়ে আছে আরহাম। সেও পেছন ফিরে তাকাতেই আঁতকে ওঠে। ছাদ থেকে বাড়ির বাগান স্পষ্ট দেখা যায়। শুভ্রা আর আরহাম তাকিয়ে আছে বাগানের দিকে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বাগানের ঠিক মাঝ বরাবর ফাহিম আর রাইমা দাঁড়িয়ে আছে। রাইমা গালে হাত। ফাহিম থাপ্পড় মেরেছে তাকে, এতটুকুই দেখেছে আরহাম আর শুভ্রা। শুভ্রা পাশে তাকাতেই দেখে আরহাম নেই, আবার সামনের দিকে তাকাতেই দেখে আরহাম যাচ্ছে বাগানের দিকে। সেও আর কিছু না ভেবেই দু হাতে শাড়ি ধরে দৌড়ে ছাদ থেকে নামতে শুরু করে। তার ভয় হচ্ছে আরহাম যদি ফাহিমকে কিছু করে বসে। তার ভাইরা তার জীবনের এক অংশ। ড্রয়িং রুমে দুই পরিবারের সকলে গল্পে মেতে উঠেছে। আরহাম আর শুভ্রাকে এভাবে বের হতে দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায়। তারা ভাবছে হয়তো আরহাম আর শুভ্রার ঝগড়া হয়েছে, তাই আরহামের পিছনে শুভ্রা দৌড়াচ্ছে। তারাও তাদের পিছনে যেতে শুরু করে। শুভ্রা বাড়ির মেইন দরজা লাগিয়ে দেয় যাতে করে কেউ বাইরে না বের হতে পারে। ফাহিম আর রাইমার সম্পর্কটা সামনে আনতে চায় না ও। মেরে ফেলবো, আরেকবার শুধু অন্য ছেলের নাম নেও, একদম ঠোঁট কেটে রেখে দেবো তোমার। খুব শান্তি পাও আমাকে জ্বালিয়ে, তাই না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? ফাহিমের চোখে পানি ছলছল করছে। আরেকটু হলে হয়তো গড়িয়েই পড়বে। রাইমা গালে হাত দিয়ে ফাহিমের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বড় ভুল করে ফেলেছে সে। আরহাম বাগানের কাছে চলে এসেছে, কিন্তু রাইমার সাথে ফাহিমকে দেখে থেমে যায় সে। ছাদ থেকে বুঝতে পারেনি রাইমার সাথে ফাহিম ছিল। তার বোনকে কেউ থাপ্পড় মেরেছে ভেবেই তার রাগ উঠেছিল, কিন্তু এখন এখানে এসে যখন রাইমার সাথে ফাহিমকে দেখলো তখন আর কিছু বলল না। শান্ত হয়ে আবার বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথেই কোনো কিছু তার বুকের সাথে বাড়ি খেলো। শুভ্রা দৌড়াচ্ছিল আরহামের পিছনে, কিন্তু হঠাৎ আরহাম ঘুরে যাওয়াতে নিজেকে ব্যালেন্স করতে পারে না সে। আরহামের বুকের সাথে বাড়ি খায়। দুজনেই হালকা আর্তনাদ করে ওঠে। আরহাম দু হাতে ধরে ফেলে শুভ্রাকে যেন সে পড়ে না যায়। ফাহিম আর রাইমা চমকে যায় কারোর কণ্ঠস্বরে। দুজনের মুখেই ভয় ভর করেছে। শুভ্রা আর আরহামের উল্টো পিঠে থাকায় তারা প্রথমে দেখতে পায়নি তাদের।
কিন্তু পিছনে ফিরে তাদের ওভাবে দেখেই দুজনেই আশ্চর্য হয়ে যায়।